প্রধানমন্ত্রী বলছেন আসন্ন লোকসভা নির্বাচনে এনডিএ 400-র ওপর আসন পাবে আর বিজেপি একা 370টি আসন পাবে। রাজ্য বিজেপি নেতৃত্বরা বলছেন বিরোধীরা 1 লাখ ভোটও পাবে না। আর অন্যদিকে বিরোধীরা স্লোগান তুলছে বিজেপি হটাও, দেশ বাঁচাও, গণতন্ত্র বাঁচাও। নির্বাচনের মুখে ধীরে ধীরে গতি পাচ্ছে রাজনৈতিক চর্চা, জাতীয় স্তর হোক কিংবা রাজ্য স্তরে। অভিযোগ পাল্টা অভিযোগে ভোটারদের মন জয় করতে মরিয়া চেষ্টা করছে বিভিন্ন দল। নির্বাচনের মুখে এটাই স্বাভাবিক। অন্যদিকে চলতি মাসেই পাল্টে গেছে রাজ্যের রাজনৈতিক সমীকরণ। আমরণ অনশন, ত্রিপাক্ষিক চুক্তি এবং তারপর তিপ্রামথার মন্ত্রিসভায় যোগদান। লোকসভা ভোটের মুখে এই নতুন সমীকরণ বিরোধী শিবিরকে কতটা চাপে রাখবে তা এখন বিরাট বড় এক প্রশ্ন। শাসক দল বলছে রাজ্যে বামফ্রন্টের সমর্থক নেই। বিশেষজ্ঞরা বলছে কর্মীর অভাবে কর্মসূচি গ্রহণ করতে পারছে না রাজ্যের বিরোধী দলগুলো। এমন অবস্থায় আইএনডিআই জোটের প্রার্থীদের নির্বাচনে জয়লাভ করার সম্ভাবনা কতটা উজ্জ্বল? চায়ের দোকান থেকে ক্যান্টিন, পাড়ার মোড় থেকে অফিসের চেম্বার, সর্বত্র এখন রাজনৈতিক চর্চা। আর আমরা চেষ্টা করছি ভোটের মুখে বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনী কৌশল বুঝতে। তাই নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক দলের অবস্থান নিয়ে আমাদের এই বিশেষ টকশো। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। আজ আমার সাথে স্টুডিওতে রয়েছেন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক নবারুণ দেব। স্বাগত নবারুণ বাবু আপনাকে। নমস্কার সবাইকে। নবারুণবাবু, রাজ্যের দুটো লোকসভা আসনে আইএনডিআই জোটের জন্য জয় আপনি কতটা নিশ্চিত বলে মনে করেন? রাজ্যের জনগণ পশ্চিম ত্রিপুরা আসনে কংগ্রেসকে এবং পূর্ব ত্রিপুরা আসনে সিপিআইএম কে ভোট দেবে কেন? না, আমরা বামপন্থীরা আমরা মনে করছি যে শুধুমাত্র ত্রিপুরার দুটা আসন, পূর্ব ত্রিপুরা এবং পশ্চিম ত্রিপুরা আসনেই শুধুমাত্র বিজেপিকে হারানো না। এবার নির্বাচনটা হচ্ছে স্বাধীনতার প্রথম এইরকম একটা নির্বাচনের গোটা দেশের মানুষ অংশগ্রহণ করছেন, যে নির্বাচনের পর যদি আবার এই ধরনের একটা সরকার তৈরি হয় তাহলে আমাদের দেশ, আমাদের সংবিধান, আমাদের ধর্মনিরপেক্ষতা এই গোটাটা ধ্বংস হয়ে যাবে। ফলে আমাদের দেশের সংবিধান 200 বছর ইংরেজের বিরুদ্ধে লড়াই করে যে দেশের স্বাধীনতা অর্জন হয়েছে, যে সূর্য অস্তমিত গিয়েছিল মির্জাফর জগৎ শেঠের কারণে, সেই মির্জাফর জগৎ শেঠরা আবারও দেশটাকে ধ্বংস করে স্বাধীনতার সূর্য ডুবিয়ে দেওয়ার যে ভয়ঙ্কর ষড়যন্ত্র করছেন, সেই রকম একটা জায়গায় আমরা এসে দাঁড়িয়েছি। ফলে এখন প্রশ্ন হচ্ছে, আমাদের দেশের মানুষ কি আবারও মির্জাফর জগৎ শেঠদের বিশ্বাস করবেন, না যে স্বাধীনতার সূর্য 1947 সালের 15 আগস্ট উদিত হয়েছিল সেই সূর্যটাকে ঠিক মধ্যগগনে আমরা রাখতে চাই? বলে দেশের প্রশ্ন, এই প্রশ্নে আমরা মনে করি শুধু ত্রিপুরা না, গোটা দেশের মানুষ এই সময়ে বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসা উচিত এবং এগিয়ে আসার জন্য প্রস্তুতি গ্রহণ করছে। ফলে গোটা দেশের প্রেক্ষাপট যা বলছে, নিশ্চয়ই দেশের বাইরে ত্রিপুরা না, সেই প্রেক্ষাপটেই ত্রিপুরার মানুষ, সেই প্রেক্ষাপটের উপর দাঁড়িয়ে ত্রিপুরার মানুষ আগামীর রায় তারা প্রদান করবেন। ওকে, আমি আসবো বিশেষ করে বিভিন্ন আসনের, দুটো আসনের ব্যাপারে আসবো, কিন্তু তার আগে একটা প্রশ্ন আপনার কাছে এই মুহূর্তে যে জানতে ইচ্ছে করছে। আসন্ন নির্বাচনে রাজ্যের মোট ভোটার 28,56,925 জন, যার মধ্যে 19 থেকে 29 বছর বয়সী ভোটার প্রায় 6,86,000। সেই ভোটাররা কেমন আছেন নবারুণবাবু? রাজ্যের যুবরা কেমন আছেন? না, আসলে সমস্যা হচ্ছেন যে আমাদের এই সময়ে, মানে ধরুন লাস্ট 1 বছর 2 বছর আমরা যা, এবং এই মুহূর্তে ভোটের মুখে মানে একটা মূল ইস্যু হয়, বা গোটা দেশের সবচেয়ে ভালো জিনিস, সবচেয়ে খারাপ জিনিস, সেটাই তো ইস্যু করবেন না। সরকার সবচেয়ে ইস্যু করবেন যে সরকারের সবচেয়ে ভালো অ্যাচিভমেন্ট, দেশের মানুষ ইস্যু করবেন এই সময় দেশের মানুষের সবচেয়ে বড় সমস্যা। সরকার কিংবা বিরোধী, সরকারের তথ্য বলছেন এই মুহূর্তে গোটা দেশের স্বাধীনতার পর সবচেয়ে বেশি বেকারত্বের হারে। কে বলছেন? কেন্দ্রীয় সরকারের অধীনেই তারা কাজ করেন, সিএমআইই। তারা তথ্য দিচ্ছেন যে এই সময় গোটা স্বাধীনতার পর বেকারত্বের হার যা, তা হচ্ছে এই সময় সবচেয়ে বড়। তাহলে আমাদের এই সময়ে, এবং কোন দেশ, যে দেশে 18 থেকে 29 বছর
এই বয়সের মধ্যে ভোটারের সংখ্যা হচ্ছে গোটা দেশে প্রায় 22 কোটির উপর। তাহলে আমি যদি 18 থেকে 40 ধরি তাহলে দেখা যাবে প্রায় 65% উপরের ভোটারের বয়স হচ্ছে 18 থেকে 40। তার মানে এই সময়ে মানে আমাদের রাজ্যে 40 বছর পর্যন্ত সে একটা ফর্ম ফিল আপ করতে পারে চাকরির জন্য। তাহলে আমাদের দেশের এই সময় প্রধান মুদ্রা, প্রধান ইস্যু হচ্ছেন দলমত নির্বিশেষে। বিজেপির ঘরেও এই বেকারত্ব আছে, বামপন্থীদের ঘরে এই বেকারত্ব আছে, কংগ্রেসের ঘরে আছে, কোন রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত না তার ঘরে বেকারত্ব আছে। ফলে বেকারত্ব হচ্ছে ফার্স্ট এই সময় আমাদের দেশের প্রধান সমস্যা, দেশের সমস্যা, বিজেপির, সিপিএম এর, কংগ্রেসের না, দেশের সমস্যা। দ্বিতীয় হচ্ছে দেশের সমস্যা হচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধি। এখন আমরা দেখছি এই দুটা মূল বিষয়, এক হচ্ছে বেকারত্ব আর একটা হচ্ছে দ্রব্যমূল্য। এই দুটা যেন মানুষের সামনে হাইলাইটেড হতে না পারে, তার জন্য কি হাইলাইট হবে? আমাদের দেশের প্রধানমন্ত্রী সমুদ্রের তলায় গিয়ে একটা ময়ূরের পালক কোন জায়গায় একটা গেঁথে দিয়ে আসবেন, তার জন্য প্রধানমন্ত্রীর আগে 30টা ক্যামেরা, পেছনে 30টা ক্যামেরা। এটাই হচ্ছে আমাদের দেশের এই সময় প্রধান ইস্যু। ফলে এই যে নেগেটিভ, এই যে চেঞ্জ করে দেওয়া, যে মানুষ যা ভাবছেন না এটা যেন ভাবতে না পারেন। মানুষ যখন ভাবছেন বিজেপি আসবে না, তখন বিজেপি বলছেন আপকি বার 400 পার। কেন বলছেন? এই যে মানুষ যেন বেকারত্ব নিয়ে ভাবতে না পারেন, তার জন্য রাম মন্দির নিয়ে বেশি বেশি ভাববেন। রাম মন্দিরে আমাদের সমস্যা নেই, কিন্তু রাম মন্দিরে আমার আপনার পেটের ক্ষুধা নিবারণ করবে না। আচ্ছা, এই যে চেঞ্জ করে দেওয়াচ্ছেন, মূল জায়গা থেকে মানুষকে দূরে নিয়ে যাওয়ার, এই যে নেগেটিভ চেঞ্জ করে দেওয়ার এই কৌশলটা তারা গ্রহণ করছেন। ফলে মানুষ ঠিক করছেন মোদি আসবেন না, ফলে আপকি বার 400 পার। ফলে ওই জায়গা থেকে মানুষকে নিয়ে যাওয়ার জন্য এই যে ষড়যন্ত্র করছেন। ফলে মূল সমস্যা হচ্ছেন বেকারত্ব। গোটা দেশের ভোটারের প্রায় 60% উপরের ভোটারের বয়স হচ্ছেন যারা কর্মপ্রার্থী, যারা দু হাত প্রতিদিন উপরের দিকে তুলে বলেন আমরা বেকার, কাজ চাই, কাজ মুদের দিতে হবে। এই রকম বেকারের সংখ্যা, এই রকম ভোটারের সংখ্যা হচ্ছেন মোট ভোটারের 50%, 60%-এর উপর। ফলে নিশ্চিতভাবেই আমরা মনে করি একটা বেকার, এই বেকারটা হিন্দু কিংবা মুসলিম, খ্রিস্টান কিংবা বুদ্ধ, তাই বিজেপির ঘরের হোক কিংবা সিপিএম এর ঘরের হোক কিংবা কংগ্রেসের ঘরের কিংবা তৃণমূল ঘরের, দেশের বেকার সমস্ত বেকারের ক্ষুধার যন্ত্রণা একই রকম। ফলে এক যন্ত্রণার বেকার, যে বেকারত্বের ক্ষুধা নিয়েই মানুষ ভোটটা দিতে যাবেন। কিন্তু নবনবাবু, এই যে আপনি যেটা বলছেন যে প্রায় 50% ভোটার, মানে যারা ভোট দেবেন তাদের 50%ই বেকার এবং বেকারত্বের জ্বালা বলছেন বা দ্রব্যমূল্য বৃদ্ধির কথা বলছেন। এখন আপনারা বলছেন বেকার বলতে যারা চাকুরি প্রার্থী, যারা চাকুরি লাইনে দাঁড়িয়ে আছেন, চাকুরি না পেলে বেকার। কিন্তু শাসক দল বলছে যে এই যে মাইন্ডসেটটা তৈরি করা হয়েছে যে সবাইকে সরকারি চাকরি করতে হবে, চাকরি করলে পরেই সে জীবনে দাঁড়াচ্ছে, তার বেকারত্ব ঘুরছে, অনেকভাবে স্বাবলম্বী করে তোলা হচ্ছে। তাহলে এই যে স্বাবলম্বী হচ্ছে বা শাসক দল যে বলছে, তাহলে কি সেটা কি মানে শুধুই আইওয়াশ, কেউ কি আসলে স্বাবলম্বী হচ্ছে না বেসিক্যালি? না, এটা এই সরকারের যা দেওয়া তথ্য, আমি বলছি না আমাদের না, আমাদের বামপন্থীদের বা সিপিএম এর, ডিএফ এর দেওয়া তথ্য না। সরকার যে স্কিল ডেভেলপমেন্ট যে প্রজেক্টে কাজ করছেন, তার যা লাস্ট তথ্য বেরিয়েছেন, স্কিল ডেভেলপমেন্টের মধ্য দিয়ে যে সমস্ত ছেলেমেয়েরা প্রশিক্ষণপ্রাপ্ত হচ্ছেন, তারপর সেখান থেকে বেরিয়ে যা কাজ পাচ্ছেন তার শতাংশ হচ্ছে 5%। আচ্ছা, তার মানে হচ্ছে সরকারকে স্বীকার করতে হবে আমি যাদেরকে স্কিল ডেভেলপমেন্ট করালাম তারা কাজ করার মতন সেই জায়গা সে পাচ্ছে না। আচ্ছা, পাচ্ছে না বলেই সে স্কিল ডেভেলপমেন্টের মতন একটা প্রশিক্ষণ নিয়েও সে কাজের ক্ষেত্র পাচ্ছে না যেখানে আমি গিয়ে কাজটা করব। কেন পাচ্ছেন না? কারণ আমাদের দেশের সরকারের যিনি প্রধানমন্ত্রী, তিনি দেশে যতদিন থাকেন তার থেকে বিদেশে বেশি থাকেন। এই সরকারের প্রতিষ্ঠিত হওয়ার পর আমাদের দেশের বৃহৎ কোনো শিল্প নতুন করে গড়ে ওঠেনি, বরং আমাদের দেশের ছোট মাঝারি শিল্প আদানি আম্বানির ঠেলাই তারা ঘুমিয়ে গেছেন, তারা শেষ হয়ে গেছেন। ফলে এই জায়গায় যে শিল্প ক্ষেত্র ব্যাপকভাবে আক্রান্ত হয়েছে, ফলে নতুন করে যে কাজের জায়গা তৈরি হওয়া সেটা শেষ হয়ে গেছে। ফলে তারা যে গল্পটা তৈরি করছেন, তারা গল্পটা তৈরি করছে স্কিল ডেভেলপমেন্ট কতজন করাচ্ছেন, কিন্তু সেখান থেকে ফিরে গিয়ে কতজন কাজ পাচ্ছেন সেটাও সরকারই দিচ্ছে। সেখানে 95 জন সেখানে কাজ পাচ্ছেন না। আমরা এটা ঠিক যে আমরা কিন্তু কোনোদিনই বলিনি
এটা কোনোদিনই সম্ভব না। না, এটা আমাদের দেশ না, পৃথিবীর কোনো দেশেই সরকারি একমাত্র কাজ এটা সম্ভব না। সরকারি চাকরি একমাত্র হতে পারে না, হতে পারে না, স্বাবলম্বী হওয়ার পর অসম্ভব। এখন এই যে কিন্তু স্বাবলম্বী হওয়ার সরকারি ক্ষেত্রে স্বরোজগার, স্টার্টআপ, এগুলো যে বলা হচ্ছে, এরা যা করছে নিজের ব্যবসার জন্য লোন প্রদান বা বিভিন্ন এমএসএমই কে সাহায্য করা, এগুলোর মাধ্যমেও ওনারা বলছেন যে অনেকেই স্বাবলম্বী হচ্ছে। সেটা কি হচ্ছে না বেসিক্যালি তাহলে? না না, এখন দেখা যাচ্ছে তারা আমাদের দেশের যা বেকারত্ব, আমরা বলছি তারা বলছেন যে সরকারি চাকরি। আমাদের প্রশ্ন হচ্ছে, আমি সরকারি চাকরির দরজা বন্ধ করে দিয়ে যদি বলি দোকান দাও, আমার স্কুলে শিক্ষকের সংকট আছে, আমি শিক্ষক নিয়োগ করলাম না, এমএ পাস এমটেক করা ছেলেটা এখন 4 দোকান নিয়ে বসে আছেন। এখন কি আমরা খুশি যে আমার শিশু বিহার স্কুলে, তুলসীবতী স্কুলে, নেতাজি স্কুলে, সাবরুমের ছোট খিল স্কুলে, ধর্মনগর বিবিএ স্কুলের মধ্যে শিক্ষক নেই, কিন্তু এমটেক করা ছেলেটা এখানে চায়ের দোকান দিচ্ছে, তাতে কি আমরা খুশি হব? না, আমরা বলছি এই যে শূন্য পদ সেখানে তুমি নিয়োগ করো, সেখানে নিয়োগ করার পর খালি পদ নেই, নিশ্চিতভাবেই সেখান থেকে কর্মসংস্থান। এখন বেকাররা যদি বেশি বেশি সরকারি চাকরি পায়, সেখান থেকেই মানে সরকারি বেতন পাই, তাহলে এই বেকারত্বের সংখ্যা কমবে, তাতে নতুন বেকার তৈরি হবে। তারা যদি কিছু একটা করে, সেখানে আয় উপার্জন যেমন বাড়বে, তার দোকানের ব্যবসাটাও বাড়বে। ফলে একটাই সরকারি চাকরির দরজা বন্ধ করে দিয়ে স্বাবলম্বন অসম্ভব। সরকারি চাকরি যেমন একমাত্র উপায় না, দ্বিতীয় সরকারি চাকরি বন্ধ করে দিয়ে স্বাবলম্বন অসম্ভব হতে পারে না। কতজন শাসক দল বলছে যে এই মুহূর্তে দেশের 25% মানুষ বিপিএল ক্যাটাগরির ওপরে উঠে এসছে, গরিবের সীমারেখা রয়েছে সেই সীমারেখার ওপরে উঠে এসছে। এমনই বিভিন্ন রকম যে কেন্দ্র সরকারের যে বিভিন্ন প্রকল্পগুলো রয়েছে, যোজনাগুলো রয়েছে, সেই যোজনাগুলোর মাধ্যমে মানুষ স্বনির্ভর হয়েছে এবং 25% মানুষ বিপিএল এর ওপরে উঠে এসছে। কি বলবেন, কি প্রতিক্রিয়া? এই যে আমরা দেখছিলাম কিছুদিন আগে সম্ভবত 119টা দেশের মধ্যে একটা সমীক্ষা চালিয়েছেন, সমীক্ষাটা চালিয়েছেন মূলত শিক্ষা স্বাস্থ্য সংক্রান্ত। সুখী দেশ, সুখী দেশ মানে দেশটা কত সুখী আছেন, দেশ মানে হচ্ছেন দেশের মধ্যে যারা থাকেন তারা কেমন আছেন, তারা কেমন আছেন কিসের উপর, তার ঘরে সন্তান কতটুকু ভালো পড়াশোনা করতে পারেন, কি ফেসিলিটি নিয়ে, তার স্বাস্থ্য কিরকম, ক্ষুধা নিবারণের এই যে ইন্ডেক্সটা বেরিয়েছে, আমরা দেখলাম যে আমাদের স্থান হচ্ছে পাকিস্তান, বাংলাদেশ, তারপর ভারতবর্ষ। বিপিএল এর এই তথ্য যদি সরকার হাজির করান, সরকার কেন চ্যালেঞ্জ করছেন না যে ভারতবর্ষকে যখন বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের পেছনে দেখানো হয় এই ক্ষুধার ইন্ডেক্সের মধ্যে, সুখী দেশের তালিকায় আমরা 116 নম্বর 119-এর মধ্যে। আমাদের আগে তরতর করে বাংলাদেশ উঠে যাচ্ছেন, পাকিস্তান উঠে যাচ্ছেন, আফগানিস্তান উঠে যাচ্ছেন, চীন উঠে যাচ্ছেন। আর আমি ইউরোপ কান্ট্রি বা অন্য দেশের কথা বলছি না, প্রতিবেশী দেশগুলোর কথাই বলছি। তখন কেন চ্যালেঞ্জটা করছেন না? কেন আমরা 1, 2, 3, 4, 5-এর মধ্যে থাকবো না? কেন আমাদেরকে 116 নম্বরে থাকতে হচ্ছে 119টা দেশের মধ্যে? ফলে এইগুলো হচ্ছেন আসলে, সরকারটা তো একটা বিজ্ঞাপনের সরকার। যে প্রধানমন্ত্রী গত প্রায় 10 বছর হতে যাচ্ছে একজন সাংবাদিকের মুখোমুখি হতে সাহস পেলেন না, যে দেশের প্রধানমন্ত্রী, এই দেশের প্রধানমন্ত্রী বিজ্ঞাপন, চকমকে বিজ্ঞাপনের বাইরে তিনি তো কথা বলতে পারেন না। তিনি কথা বলতে পারেন না বলেই তো প্রায় 10 বছর একজন সাংবাদিকের মুখোমুখি হতে পারলেন না। এবং এই বিজ্ঞাপন হচ্ছেন তার একমাত্র ভরসার জায়গা। এই বিজ্ঞাপন, মানুষ যখন মুদির বিজ্ঞাপন দেখেন তখনই বুঝেন যে এর থেকে বড় জুমলা, এবং জুমলাটা তো কে বলেছিলেন আমরা সবাই জানি, এর থেকে বড় জুমলা আর কিছু নেই। ফলে এই জুমলাটাই হচ্ছেন আমাদের দেশের এখন মূল বিজেপির হাতিয়ার। নবারুণবাবু, এই যে আপনি মানুষ কেন ভোট দেবে আপনাদের, আপনাদের বলতে আপনার দলকে, এবং যেহেতু আইএনডিএ জোট রাজ্য হয়েছে, পশ্চিম আসনে কংগ্রেস প্রার্থী রয়েছে, আপনারা সমর্থন করছেন, বামফ্রন্ট সমর্থন করছে বেসিক্যালি, এবং পূর্ব ত্রিপুরা আসনে বামফ্রন্ট প্রার্থী রয়েছে এবং সেখানে জাতীয় কংগ্রেস সমর্থন করছেন, ইন্ডিয়া জোটের প্রার্থী। এখন কথা হচ্ছে, মানুষ কি বিজেপিকে ভোট দেবে না বলে আপনাদের ভোট দেবে, নাকি আপনাদের এমন কিছু আছে যা দেখে মানুষ আপনাদের ভোট দেবে? না, প্রথমত হচ্ছেন না, কারণ আপনি তো শুরু থেকে যা বলছেন বিজেপির কথা বলছেন বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা বলছেন, কিন্তু আপনার দলে এমন কি বাহার আছে যে মানুষ আপনাদেরকে ভোট দেবে? আর আরেকটা প্রশ্ন, যে এত যদি ধরুন এই যে যুবদের কথা বলছেন, আমি ধরে নিলাম আপনার কথা অনুযায়ী আপনি যা বললেন 100% ঠিক। এখন আপনারা একরকম বক্তব্য রাখেন, রাজনৈতিক দল, অন্যান্য শাসক দল অন্যরকম বক্তব্য রাখেন, এবং যদি সবটাই ঠিক থাকে তাহলে বিগত 6 বছরে আপনাদের বা আপনার সংগঠনের ডিওএফ এর একটা জোরদার প্রতিবাদী আন্দোলন বা ময়দান ভর্তি করা মিছিল তো দেখলো না রাজ্যবাসী, কেন হলো না?
আপনারা আপনাদের কর্তব্যটা পালন করতে পারলেন না কেন? প্রতিদিনকার এই ভয়াবহ সন্ত্রাস এবং এই সন্ত্রাস কোনো স্টুডিওতে বসে আমার কথা শুনে মানুষ বিশ্বাস করবেন যে সন্ত্রাস হচ্ছে, আমি একবারও মনে করি না। এই কারণেতে যে রাজ্যের রাজধানী আগরতলা শহর প্রকাশ্য দিনের বেলা দেখেছেন সামনে একজন ভদ্রলোক যার হাতে সবচেয়ে মোটা লাঠিটা, তার নেতৃত্বে প্রথমে PB24 প্রতিবাদী কলম অফিস, কলমের শক্তির অফিস, অফিসের ভিতরে ঢুকে আগুন লাগিয়ে মালিকের গাড়ি পুড়িয়ে, তারপর CPIM এর জেলা দপ্তর, সদর বিভাগের দপ্তর, তারপর খুদ একটা রাজ্যের জাতীয় দলের রাজ্য দপ্তরের ভিতরে ঢুকে আক্রমণ, আগুন দিয়ে অফিস পুড়িয়ে অফিসের ভিতরে থাকা নেতা কর্মী সমর্থকদের মারার চেষ্টা। শুধু আমি শুনছিলাম আগরতলা শহরের এরকম একটা ভয়াবহ সন্ত্রাস যদি তা আগরতলা শহরে প্রকাশ্য দিনের বেলা হয় এবং যিনি করেছেন তার কয়েক মাস পর তাকে প্রমোশন দেওয়া হয়েছে রাজ্য সভাপতি হিসেবে। কেন? কারণ তার নেতৃত্বে PB24 সংবাদ মাধ্যমের অফিস আক্রান্ত হয়েছে, রাজ্য দপ্তর আক্রান্ত হয়েছে রাজনৈতিক জাতীয় দলের, ফলে তাকে প্রমোশন দেওয়া হয়েছে। তার মানে কি? এরকম একটা সরকার এবং দল যারা সন্ত্রাসের উপর ভর করে তারা টিকে থাকতে চান, তাহলে গোটা রাজ্যের কেমন সন্ত্রাসটা চলছে 2018 সালে মানে মার্চ মাসের 3 তারিখ থেকে এই ভয়াবহ সন্ত্রাস। এই সন্ত্রাস গোটা রাজ্যে ধর্মনগর থেকে সাবরুম। 1 2 নম্বর হচ্ছেন কোনো বেকার কোনো কাজ আমাদের কর্মসূচিতে অংশগ্রহণ করতে চাইলে তার দোকান, তার গাড়ি, তার যা অর্থনৈতিকভাবে, তার রাবার বাগান, তার পুকুরে বিষ দেওয়া, রাবার বাগান পুড়িয়ে দেওয়া, রাবার বাগান, গাড়ি বা দোকান থাকলে সে বেকার কি করে হলো? তাহলে সে তো কাজ করছে, তাহলে রোজগার আছে। তাহলে মানে রোজগার থাকা মানে বেকার না। না, তার মানে বেকার কাকে বলা হয়? যার কোনো কাজ নেই। না না, অসম্ভব। যার কোনো, তাহলে সরকারি চাকরি না থাকলে বেকার। না না, বেকার মানে বেকারের না না, বেকারের সংজ্ঞা কি? মানে যিনি দোকানে কর্মচারী সে বেকার না। না, দোকানে কর্মচারী না, আপনি বললেন যার দোকান আছে। না না, দোকানে কর্মচারী, দোকানে কর্মচারী বেকার না। কর্মচারী থাকলে আমি কর্মচারীর কথা বলেননি আপনি। না, এখানে যে রাবার বাগান আছে, একটা 18 বছরের ছেলে 4 দোকান, সে বেকার না। আচ্ছা, না, একটা 18 বছরের ছেলে একটা 4 দোকান চালাচ্ছেন, সে বেকার না। একটা 18 বছর 22 বছরের ছেলে অটো চালাচ্ছেন, সে বেকার না। আচ্ছা, মানে একটা বেকার মানে কি? সে এই যে তার এই যে আমাদের এখন তো সরকার উঠিয়ে দিয়েছেন যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কাগজ, সে ইচ্ছা করলে যদি বেকার না হয়, সে তো 22 বছর আর কোনো দোকানে থাকলে এখন সরকার যদি সরকারি চাকরি মানে নোটিফিকেশন করে সে অ্যাপ্লিকেশন করতে পারবেন না, অ্যাপ্লিকেশন করতে পারবেন না। মানে আমার বুঝতে হবে কারণ বেকার আপনি কাকে বলছেন? কিছুক্ষণ আগে আপনি বললেন যে সবাই তো সরকারি চাকরি পাবে না। এবার এখন ধরুন যিনি দোকান, একটা দোকান আছে যার, বা যার রাবার বাগান আছে, বা যার একটা গাড়ি আছে, সে 3 চাকা হোক বা 4 চাকা হোক, এবং সেটা দিয়ে উনি তার আয় করছেন, রোজগার করছেন, ওনাকে আপনি বেকার ধরছেন, তাহলে উনি কি করলে আপনারা বেকার ধরবেন না? মানে আপনি বেকার কি মানে? বেকার মানে হচ্ছেন মানে সে যদি আনএমপ্লয়েড, যার এমপ্লয়মেন্ট নেই, যার এমপ্লয়, আমরা যদি ইংরেজি করি বেকার। না 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 না, আপনি এটা আপনি আপনার না না, আপনি এটা বেকার না তো। আমরা বলছিলাম সরকারি চাকরি পাওয়া, তার সঙ্গে আপনি বেকারত্বের সংজ্ঞা মানে সরকারি চাকরি পেলে আমরা বলবো সে বেকার না, এরকম না। আচ্ছা, তাহলে সেটাই বলছি যে তাহলে তার রোজগারটা কতটুকুতে যেতে হবে যে তাকে বেকার বলবেন না? কারণ একটা ধরুন রাবার বাগান আছে, এরকম 3-4টে গাড়ি আছে, এরকম অনেকেই আছে। তাহলে আপনাকে আগে ঠিক করতে হবে যে যদি তার বয়স 40 হলেও তার বাড়িতে যদি সে যদি একটা 4 দোকানে থাকে বা 4 দোকান চালায়, সে সরকারি চাকরির জন্য আবেদন করতে পারবে না। তাই তো ঠিক? সরকারি চাকরির জন্য আবেদন কেন করতে পারবে না? সে তার বেটারমেন্টের জন্য অনেক কিছুই করতে পারে। কিন্তু সেখানে তাকে বেকার আপনি কি করে বলবেন? সে যখন সে রোজগার করে, সে যেভাবেই করুক, একটা চায়ের দোকান দিয়ে, আজকে আগরতলা শহরে চায়ের দোকান দিয়ে অনেকেরই বাড়ি 3 তলা আছে, কিন্তু তার মানে কি সে বেকার হয়ে গেল? সে তো রোজগার করছে, তো সে তো ব্যবসা করছে। এই জায়গায় ব্যবসাটা করছে। আর সমস্যা হচ্ছে এই জায়গায় যারা এইরকম বেকারকে এরকম দৃষ্টিভঙ্গিতে দেখেন যে সব বেকারের, সব যারা চায়ের দোকান, সব যারা দোকান চালান, তাদের সবার বাড়িতে 3 তলা একটা বাড়ি আছে। আমি বলছিলাম সমস্যা কোন জায়গায়? বেকার মানে আমি বলছিলাম যার একটা দোকান আছে মানে চায়ের দোকান নয়, দোকান আছে মানে বড় স্টোর থাকতে পারে। তাহলে তো আপনি আর বেকার পাবেন না। তাহলে বেকার কারা? একটা ছেলে যখন রোজগার নেই, আমি বলছিলাম 18 বছর একটা ছেলে, সে 18 বছর যখন হয়নি, সেও কিন্তু তার বাড়িতে পাশের বাড়িতে একটা টিউশনি করে, সে বেকার না। সেটা তো অন্য জিনিস। না না না, অন্য জিনিস মানে কি? বলছেন রোজগার, সে রোজগার করছে, সে রোজগার করছে তো। তাহলে বেকার সে রোজগার করছে তো। বেকার কাকে ধরবো? আপনার কথা অনুযায়ী, সংজ্ঞা অনুযায়ী বেকার কাকে ধরবো? বেকার মানে ধরুন চায়ের দোকান আছে, যে রোজগার করছে,
কিন্তু আপনাকে রোজগার, তার রোজগারের গ্যারান্টির জায়গাটা আপনাকে দেখতে হবে। প্রথমত রোজগারের গ্যারান্টির জায়গা, রোজগারের গ্যারান্টি এক আপনাকে দেখতে হবে। 2 নম্বর হচ্ছে সে যতদিন সরকারি চাকরি, সরকারের নিয়ম, তাহলে তো সরকার আগে প্রথম নোটিফিকেশন দিতে হবে যে কোনো কিছু করে না তার বয়স 40, তাহলে তো ছেলেটা বেঁচে থাকবে না। 40 বছর পর্যন্ত সে ইন্টারভিউ দিতে পারবেন, চাকরির জন্য আবেদন করতে পারবেন, তাহলে তো কিছু করতে পারবেন না। সে ঘরের মধ্যে বসে থাকতে হবে, আমি কিছু করবো না, কারণ সরকারের নিয়ম আছে বেকার হতে গেলে আমি কোনো দোকানে কর্মচারী পর্যন্ত থাকতে পারবো না। এটা হয় কোনোদিন না। একটা ছেলে যখন বাড়ছেন, একটা মেয়ে যখন বাড়ছেন, আপনি ভুল ব্যাখ্যা করছেন। বেকার মানে হচ্ছেন কোন দোকান থাকলে সে বেকার না, এরকম হতে পারে না। আচ্ছা, না না, দোকানে আপনি দোকানে কর্মচারী বলছেন বারবার, আমি তো কর্মচারী বলিনি। আপনি কথাটা শুরুটা করেছেন যখন দোকানের কর্মচারী, দোকানের মালিক হচ্ছে, দোকানের মালিক, আমি বলছি মালিক বলছি, দোকানের মালিক হলে মালিক বলছি, মালিক বলছি। যদি সে যতদিন পর্যন্ত 40 বছর হয়নি তাকে আমরা আনএমপ্লয়মেন্ট ইয়ুথ বলবো। আচ্ছা, আনএমপ্লয়মেন্ট ইয়ুথ সে কখন, সেটাই তো জানতে চাইছি যে সে সরকার বলছেন 40, আগে 36 ছিল, এখন 40 বছর পর্যন্ত। আচ্ছা, মানে সরকারি চাকরি পেলে পরে তারপরে সে এমপ্লয়েড হবে। যদি সে ঘোষণা দেয় যে আমার এমপ্লয়মেন্ট কার্ডের দরকার নেই, তাহলে সে আনএমপ্লয়মেন্টের খাতে পড়বেন না। আচ্ছা, মানে তার আগে যতক্ষণ না সে এমপ্লয়মেন্ট চাইছে, অন্য কিছু সে যাই করুক, যতক্ষণ না এমপ্লয়মেন্ট চাইছে সে অবশ্যই সে বেকার। তাহলে তো তাকে প্রথমত তাকে আগে গ্যারান্টি করতে হবে যে না, সে যদি কোনো দোকান চালায় তাহলে আর সে চাকরি জন্য আবেদন করতে পারবেন না। চাকরির জন্য আবেদন কে করবেন? 60 বছরের যারা আছেন তারা, নাকি তো বেকারের জন্য করবেন, চাকরির জন্য যুবরা করবেন। কিন্তু আমি বলছি যে রোজগার যারা করছেন এবং যারা নিজস্ব স্বাবলম্বী এবং রোজগার যারা করছেন, তারাও যদি বেকার হয় তাহলে তো সবাইকে সরকারি চাকরি দিতে হবে। আমি সে কথা আমি আবার বলছি, সরকারি চাকরি সমস্যার সমাধান নয়। চলুন আমরা যে চাকরির সমস্যার সমাধান নয় তো। আমি আপনি আবার ঘুরে যদি সেই জায়গায় আছেন যে সরকারি চাকরি দিতে হবে, কে বলছে? আমরা কখনো বলেছি সবাইকে সরকারি চাকরি দিতে হবে? আমরা বলছিলাম সমস্ত শূন্য পদ পূরণ করতে হবে, সবাইকে চাকরি দেওয়ার কথা ডিএফআই বলেনি তো। তাহলে বাকিরা তো বেকার থেকে যাবে, যারা শূন্য পদগুলো পূরণ হয়ে গেলে তো বাকিরা তো বেকার থেকে যাবে। তাহলে বাকিরা যদি কি করে স্বাবলম্বী হবে? বাকি যখন আপনি দেখেন না, আমাদের যে শূন্য পদের সংখ্যা কত, আমাদের রাজ্যে এই সমস্ত শূন্য পদ পূরণ হয়, কয়জন বেকার থাকবে আমাদের রাজ্যে? আচ্ছা, মানে থাকবেই না বেকার। তাহলে আমাদের রাজ্যের তারা বলছেন তো 7 লক্ষ আমাদের রাজ্যে শূন্যপদ আছে। এই যে 2017 সালে রবীন্দ্র ভবনে সভা করে বলছেন 7 লক্ষ শূন্যপদ আছে, বামফ্রন্ট সরকার পূরণ করছেন না। আমাদের রাজ্যে 7 লক্ষ বেকার নেই তো। আমাদের রাজ্যের বেকার সংখ্যা হচ্ছে, সরকার যা লাস্ট তথ্য দিলেন বিধানসভায় 2 লক্ষের মতন। আপনাকে এখন গিয়ে বিধানসভায় আপনার জিজ্ঞেস করতে হবে যে আপনারা যে 2 লক্ষের উপর বেকার ঘোষণা করলেন বিধানসভায়, কেউ না কেউ তো টিউশনি করছেন, দোকানে থাকছেন, কারো অন্যের জায়গাতে কাজ করছেন, তার বাড়িতে একটু রবার বাগান আছেন, তাহলে কেন সরকার 2000 টাকা 2 লক্ষের উপর বেকার ঘোষণা করলেন? সরকার এই যে সরকার 2 লক্ষের উপর বেকার ঘোষণা করেছেন বিধানসভায়, এটা তো সরকার ঘোষণা করেছেন, আমরা ডিএফ থেকে তাদেরকে দেইনি যে এই হচ্ছেন বেকার। আপনারা কত বলছেন আনএমপ্লয়মেন্ট কত বেকার আছে রাজ্যে এখন? না, সরকার বলছেন 2 লক্ষ, আমরা সমীক্ষা করিনি এই প্রশ্নে। আচ্ছা, 2017-তে আপনারা বলছেন যে 2017-তে 7 লক্ষের উপর ছিল না। আচ্ছা, বিজেপি বলেছে, রবীন্দ্র ভবনে সভা করে বলেছেন বামফ্রন্ট সরকার 7 লক্ষ শূন্য পদ পরে খালি রেখেছেন, সেখানে নিয়োগ করছেন। তখন কত ছিল শূন্য পদ? বেসিক্যালি আপনারা তো তখন জানেন, আপনাদের কাছে তথ্য তো নিশ্চয়ই আছে। তাহলে সেই সময় আমাদের রাজ্যের প্রায় 30 থেকে 35 হাজার শূন্য পদ ছিল, এবং সেই 30 থেকে 35 হাজার শূন্য পদে প্রায় 21 হাজারের মতন বিভিন্ন পোস্টে নিয়োগ করার মতন ইন্টারভিউ নেওয়া ছিল। আচ্ছা, এখন সরকার বলছেন, আমরা বলছিলাম 7 লক্ষ বেকার না, রাজ্যের যে বেকারের সংখ্যাটা দিলেন বিধানসভায় যে 2 লক্ষ বেকারের কথা বলছেন, এই 7 লক্ষ পূরণের তো আরো 5 লক্ষ শূন্যপদ পড়ে থাকছেন তাদের দেওয়া হিসাবে, বিজেপির দেওয়া হিসাবে আরো 5 লক্ষ খালি থাকছেন, শূন্যপদ পড়ে থাকছেন। তারা যা বলছেন 7 লক্ষ বেকার ছিল, আর আছে। কিন্তু অনুষ্ঠান তো এইভাবে একই জায়গায় ঘুরপাক খাচ্ছে। একটু যাচ্ছি, আমি যাচ্ছি, বুঝতে পেরেছি। আমরা এটা মোটামুটি একটা ক্লিয়ার হয়েছে যে বেকার আমরা কাকে বলছি। আসলে বেকারের সংজ্ঞাটাকে নিয়ে হয়তো আমরা একদিন বসে আলোচনা করতে পারি। বেকার কাকে বলছি, সরকার বেকার কাকে বলছি, সেটা সরকারের ব্যাপার। না না, সরকার বেকার না। আমি সরকারের প্রবক্তা নই, কিন্তু আপনি সরকারের প্রবক্তা নয়, কিন্তু আপনি সরকারের এই তথ্য আপনি মানবেন না। না না, সরকারের না 2 লক্ষ এটা আমি মানছি না। আমি বলছি বেকার কাকে বলে, বেকার কাকে বলে। 2 লক্ষ বেকার আছে, কিন্তু বেকার কারা? আমার প্রশ্ন হচ্ছে, আমি আপনাকে সেখানেই আপনার কথাতে আমি আপত্তি করেছিলাম যে আপনি বলছেন রাবার বাগান আছে, বা যার গাড়ি আছে, বা যে গাড়ির ব্যবসা করছে,
বা যার দোকান আছে কোনো না ওনারাও কোনো বেকার। কাজের সঙ্গে সে যুক্ত যুক্ত আছে না, হ্যাঁ সেটাই কোনো না কোনো কাজের সঙ্গে সে যুক্ত, রোজগার নিজে করছে। যদি তার মালিকানা হয় তাহলে উনিও কি বেকার, তাহলে কি উনিও বেকার, সেটাই আমার প্রশ্ন ছিল। ওকে চলো হ্যাঁ, আমরা সেই আমি জায়গাটা এটা ক্লিয়ার করে clarification নিচ্ছি। এসেছি। একটা 40 বছরের কম একটা যুবক হুম, কিংবা একটা যুবতী, হুম, সে যতক্ষণ পর্যন্ত না নিজে ঘোষণা, তার এই বয়স পর্যন্ত হুম। সরকারি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নাম লিখিয়ে বলেন যে আমি বেকার, আমি কাজ করতে চাই, সরকারি কাজ করতে চাই, তার জন্য এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে সে তার নাম নথিভুক্ত করান, হুম। ততক্ষণ আমি সে কোন বেকার। অরিদাসটা তাকে সেই বেকারত্বের তালিকা থেকে নাম কাটিয়ে দেওয়ার, কারণ আচ্ছা। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ দায়িত্ব নিয়ে তাকে সেখানে যুক্ত করেছেন, সে নথিভুক্ত বেকারের তালিকায় আছেন। হুম, ওকে। ফলে আমাদের দেশের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ মানে হচ্ছেন দেশের সরকারের দ্বারা নিয়ন্ত্রিত। ফলে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে যারা নাম লিখান, এখন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি না তার নামটা কাটুন, সে অটো চালাচ্ছে, অটোর মালিক। এবং এই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে যারা নাম আছেন তারাই ভবিষ্যতে সরকারের কোন জায়গায় কোন যদি কর্মসংস্থান সরকারি জায়গায় চাকরির সুযোগ থাকে, পাবে কি না পাবে সেটা বড় বিষয় না, সেখানে সে তার নাম নথিভুক্ত থাকলেই সেখানে আবেদন করতে পারবেন। সে আবেদন তো সরকারি চাকরি যারা একবার করছেন ওনারাও করতে পারেন বেটার কোনো অপশন পেলে পরে। এটা বেটার কোনো অপশন সেটা তো করতে পারেন। বেটার অপশনে তো সবসময় আমরা আমাদের জন্য দরজা খোলা থাকে। ওকে চলুন আমরা আবার একটু রাজনীতির কথায় আসি। নবন বাবু আপনাকে পেয়েছি আমরা। পশ্চিমবঙ্গে আমরা দেখছি যে বাম নেতৃত্বের ব্যাটন যুবদের কাছে আসছে। এখন রাজ্যের যুবদের আপনি লিড করছেন বা আপনারা লিড করছেন, রাজ্যের যুবদের নিয়ে বামেদের অবস্থান কি এই মুহূর্তে? মাঝখানে একটা বিষয় আমি মনে হয় একটু আমি গ্যাপ দিয়ে গেলাম। এটা হচ্ছে আপনি যা বলছিলেন যে যুবকদের তো দেখতে পাচ্ছেন, আসলে না দেখারই কথা। হ্যাঁ, যেটা কারণ জোরদার মিছিল, সবাই কি আমাদের মিছিল দেখবেন? বামপন্থীদের মিছিল কেন দেখবেন? বামপন্থীদের সবাই মিছিল তো দেখবেন না। গত 14 তারিখ আমরা যা মিছিলটা করেছি, নেশার বিরুদ্ধে মিছিলটা ছিল, বেকারের কর্মসংস্থানের দাবিতে মিছিলটা ছিল। ফলে নেশার বিরুদ্ধে দাঁড়িয়ে যুবদের এই মিছিল, কর্মসংস্থানের ইস্যুতে এই মিছিল সবাই কি দেখবেন? না, সবাই দেখবেন না, আমরা আশাও করি না। 2019 সালে 18 নির্বাচনের পর যখন ভয়াবহ সন্ত্রাস, তার মধ্যে আমরা একটা মিছিল করেছিলাম, যদিও কেউ সেদিন বলেছিল তাক লাগানো। যাই হোক, আমরা বলছি না, আমরা বলছিলাম আমরা আগরতলা শহরে কটা বড় মিছিল করতে পেরেছি। তার থেকে বড় বিষয় হচ্ছে মিছিলটা, আপনি যে মিছিলটার কথা আপনি বলছেন এবং যে মিছিলটা সবাই দেখেনি বলে আপনি অভিযোগ করছেন। না, আমি অভিযোগ করছি না, নাই দেখতে পারেন, এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। দেখবেন কেন? কারণ সবাই এটাই কি সর্বশক্তি তাহলে আপনাদের? না, আমরা আমি প্রশ্ন করেছিলাম যে জোরদার ময়দান ভর্তি করা একটা মিছিল কেন দেখতে পেলাম না? আমাদের এমন ওই এটাই সর্বশক্তি, এটাই আমাদের লাস্ট মিনিট, এটাই লাস্ট ফাইট। আমরা বলছি না, আমাদের লাস্ট ফাইট এটা না। কারণ আমাদের প্রতিদিন লড়াইয়ের ময়দানে থাকতে হয়, আমাদের প্রতিদিন লড়াইয়ের ময়দানে থাকতে হয়। ফলে লাস্ট ফাইট আর লাস্ট মিছিল এটাই সব শক্তি। আমরা প্রতিদিন আমরা বলছিলাম আমাদের মিছিল শুধুমাত্র না, আমাদের নানা প্রভাকাণ্ড নিয়ে, কি সামাজিক কি রাজনৈতিক সাংগঠনিক নানা কর্মকাণ্ড নিয়ে আমাদের থাকতে হচ্ছে। আপনি একদিকে তো বললেন যে সন্ত্রাস, আপনাদের উপর সন্ত্রাস হচ্ছে এবং সন্ত্রাস হয়েছে মার্চের 3 তারিখের পর থেকে সন্ত্রাস হয়েছে, এবং রাজনৈতিক সন্ত্রাস যে হচ্ছে বা হয়েছে বা রাজ্যে যে আগেও হয়েছে পরেও হয়েছে তা নিয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনাদের জোরদার একটা মিছিল, ময়দান ভর্তি করা মিছিল করার জন্য আমরা ডিআইএফ করিনি, আমরা একটা মিছিল করার জন্য আমার প্রশ্নটা ছিল সেখানে লড়াই, আমরা প্রতিদিন লড়াইয়ে থাকি। আচ্ছা, প্রতিদিন লড়াইয়ে আমাদের ভবিষ্যতে থাকতে হবে। ফলে লাস্ট ফাইট করে ঘোষণা দিয়ে এই যে কাণ্ড কারখানা চলছে লাস্ট ফাইটের নামে, মানুষ তো দেখছেন, এটা আমরা করতে পারবো না। আমরা করতে পারবো না কেন? কারণ আমাদের প্রতিদিন থাকতে হবে, প্রতিদিনই আমরা ফাইটে আছি। সেই প্রতিদিনের ফাইটে থাকা, এটা হচ্ছেন সবচেয়ে বড় বিষয়। এই জায়গায় আমাদের থাকা প্রতিদিন, কোন ইস্যুতে আমরা রাস্তায় নেই, আমাদের কোনো মিছিল ছোট, কোনো মিছিল বড়, কিন্তু প্রতিদিনই মিছিল, শুধু মিছিল। সেই রক্তদান শিবির থেকে শুরু করে আমাদের সাংগঠনিক বিভিন্ন বোঝাপড়া, বিভিন্ন সাংগঠনিক প্রক্রিয়া, হলের ভিতরে হলের বাইরে রাস্তায় নানাভাবে আমাদের থাকতে হচ্ছে। ফলে আমরা আমাদের সাংগঠনিক এই শক্তিকে নিবিড়ভাবে কিভাবে আমাদের পরিচালনা করতে হয় সেই পদ্ধতি ব্যবহার করে আমরা চলছি। পশ্চিমবঙ্গের কথা আপনি যা বলছেন, যুবদের হাতে ব্যাটন গেছে, কিন্তু রাজ্যের যুবদের কি অবস্থান এখন? মানে রাজ্যের যুবদের অবস্থা, রাজ্যের যুবদের প্রতিদিন বুঝতে পারছেন, রাজ্যের যুবরা তো প্রতিদিন বুঝতে পারছেন
যে শুধুমাত্র কৃষি দপ্তরে কয়েকটা চাকরি হয়েছেন, সেগুলো গেল মালদা, বিহার আর আসামে। না, আমরা আমরা সেই কথা বলছিলাম, আমরা রাজনীতির কথা বলছি। বাম নেতৃত্বরা বলছিলাম যে ব্যাটন যুবদের হাতে তুলে দিয়েছেন, মীনাক্ষী আর দীপশিতাদের হাতে তুলে দিচ্ছে। আমরা সেই রকম নেতৃত্ব দেখতে পাচ্ছি যুব আপনাদের বয়সী নেতৃত্বদের হাতে। কিন্তু রাজ্যে আমাদের বামেদের কি অবস্থান, যুবদের নিয়ে বামেদের কি অবস্থান? না, যুব আমাদের এই বামপন্থীদের মধ্যে তো যুবরা আছে। যুবরা তো এই যে আমরা যা করছি, যুবরা করছি তো। ফলে আমরা বামপন্থায় বিশ্বাস করি বলেই তো আমরা এখনো বলছি যে আমাদের মিছিল দেখেও তো কেউ কেউ ভয়ে তার দুদিন পর তাদের মিছিল ডাকতে হয়। আমাদের মিছিল দেখে তো আমরা যখন নেই, আমরা যখন এইরকম সন্ত্রাসের রাজ্য ছেড়ে মানুষ কাজের সন্ধানে সন্ত্রাসের কারণে রাজ্য ছাড়তে হচ্ছেন, এরকম পর যখন আমরা আমাদের কর্মসূচি গ্রহণ করে বামপন্থাকে যখন আমরা বার্তা দিই যে আমরা আছি, তখন তো এই এই আছির মিছিলটা দেখেও তো কাউকে 48 ঘন্টা পর আবার আরেকটা মিছিলের সিদ্ধান্ত কাউকে ঘোষণা করতে হয়। ফলে আমরা এই যে বামপন্থার মানে পশ্চিমবঙ্গের 42টা আসনে আমাদের সেখানে প্রার্থী করেছেন, সেখানে বিশাল এলাকা তাদের প্রচারের ক্ষেত্রে। ফলে আমরা আমাদের এখানে আমরা দেখেছি যে আমাদের রাজ্য এই পরিস্থিতির মধ্যেও যেখানেই সুযোগ, সন্ত্রাসকে উপেক্ষা করে যেখানে আমাদের যাওয়ার সুযোগ আছে, সেখানেই কি নবীন কি প্রবীণ সবকে মিলে সবাইকে নিয়ে আমাদের এই জায়গাটা আরো সমৃদ্ধ করার জন্য একটা নিবিড়ভাবে পরিকল্পনা চলছে। হ্যাঁ, নিশ্চয়ই হই হই রই রই করে তো সব জায়গায় সবটা হয় না। পরিবেশ, পরিস্থিতি, রাজনৈতিক অবস্থান সবটা আমাদের বিচার এবং বিশ্লেষণ করেই আমাদের যুবদের জন্য স্পেস ছাড়ছে, যুবদের জন্য নিশ্চয়ই কোথায় নেই আমাদের মানে আমরা বলছিলাম আমাদের নিয়ে বলা হয় যে প্রবীণরা নবীনদের জন্য জায়গা ছাড়েন না, বামপন্থীদের সম্পর্কে। কিন্তু এখন তো পশ্চিমবঙ্গে আমরা উল্টো চিত্র দেখছি, রাজ্যে দেখবো কিনা সেটা। বামপন্থীদের সম্পর্কে তো মানে ধারাবাহিকভাবেই বামপন্থীদের সম্পর্কে তো একটা সমালোচনার একটা আবহাওয়া তৈরি থাকেই। তার মধ্যে দিয়েও এই এই সমালোচনা আর বামপন্থীদের সমালোচনা করার যে আবহাওয়া, তার বাইরে গিয়েও আমরা এটা বলতে পারি যে আমাদের রাজ্যে আমরা মনে করি সব দিক মিলিয়ে একটা পরিবেশ পরিস্থিতির উপর দাঁড়িয়ে নতুন প্রবীণ মিলেই আমাদের এগিয়ে যাওয়ার চেষ্টাটা হচ্ছে এবং অনেকটা এগিয়ে যাওয়ার মতন জায়গায় আমরা এসেছি। নবারবাবু, পশ্চিম ত্রিপুরায় কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহা এবং পূর্ব ত্রিপুরায় সিপিআইএম প্রার্থী রাজেন্দ্র রিয়াং। এখন কথা হচ্ছে যে আইএনডিআই এর জোটের প্রভাব রাজ্যে কতটা পড়বে বলে আপনি মনে করেন, এবং রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন যে বাম সমর্থকরা তো কংগ্রেসকে ভোট দিলেও কংগ্রেস সমর্থকরা তো বামফ্রন্টকে ভোট দেয় না, সেটা পশ্চিমবঙ্গে হোক বা রাজ্যেও এটা পরীক্ষিত দেখা গেছে। তাই পূর্ব আসন বেছে নিল সিপিএম, যেখানে মানে কংগ্রেসের বলছে যে খুব একটা বেশি সমর্থন নেই বলেই কি পূর্ব আসনটা সিপিএম বেছে নিল এবং পশ্চিম আসনটা কংগ্রেসকে ছেড়ে দিল সিপিএম? প্রথমত নীতিগত অবস্থান থেকে কংগ্রেস এবং সিপিএম এর যে রাজনৈতিক দুইটা পার্টির যে রাজনৈতিক অবস্থান, এই প্রশ্নে কোন জায়গায় আমাদের এক জায়গায় আসার কোন সুযোগ নেই। এই দুইটা রাজনৈতিক অবস্থানের প্রশ্নে সমস্যা হচ্ছে না, এখন দেশের মধ্যে একটা প্রধান বিপদ। এই বিপদ মোকাবেলা করতে গেলে বিরোধীদের ঐক্যবদ্ধভাবে এই বিপদটাকে মোকাবেলা করতে হবে। এটা কি সর্বভারতীয় স্তরে, এই সর্বভারতীয় স্তরের বোঝাপড়া ইমপ্লিমেন্ট হবে রাজ্যে রাজ্যে। ফলে এই ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে রাজ্যের বামপন্থী নেতৃত্ব, সিপিআইএম এর নেতৃত্ব, বামফ্রন্টের নেতৃত্ব সেই বোঝাপড়া তৈরি করে এখানে দুটা কেন্দ্রে, একটা কেন্দ্রে কংগ্রেস সেখানে প্রার্থী দিয়েছেন, তাদেরকে সমর্থন করেছেন, আরেকটা কেন্দ্রে আমরা প্রার্থী দিয়েছি, কংগ্রেস দেখলাম সেখানে সমর্থন জানিয়েছে। ফলে এটা হচ্ছেন সমর্থন জানানো হয়েছে। 2 নম্বর হচ্ছেন আমাদের উপজাতি এলাকায় বামপন্থী যখন তৈরি হয়, বামপন্থার যখন উত্থান, আপনি দেখবেন যে সেই ইতিহাসটা হচ্ছেন উপজাতিদের সেখান থেকে সেই জায়গাটা, শিকড়টা নষ্ট করার ভয়াবহ ষড়যন্ত্র। এই যে শুধুমাত্র গ্রেটার ত্রিপুরাল্যান্ড সেই সচিন সিং এর সময় থেকেই বামপন্থার সেই ভিত, সেই শিকড় নষ্ট করে দেওয়ার ভয়ঙ্কর ষড়যন্ত্র করছেন। এই ষড়যন্ত্রে একের পর এক ফসল হচ্ছেন। কখনো স্বাধীন ত্রিপুরা চাই, কখন স্বাধীন ত্রিপুরাল্যান্ড, কখনো গ্রেটার ত্রিপুরাল্যান্ড, একটা পর একটা হচ্ছেন। ফলে এইরকম একটা পরিস্থিতিতে এই
পূর্ব ত্রিপুরা আসনে বামফ্রন্টের প্রার্থী সেখানে লড়াই করছেন। আমরা মনে করি জিনিসটা স্পষ্ট হয়েছে সবার কাছে। যিনি বলছিলেন কি পয়লা জাতি উলা পার্টি এরকম একটা, যিনি সিএর বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে মানুষকে পেতি রাজা হয়েও রাজা মানুষের সামনে হাজির হয়েছিলেন, তার সমস্ত কিছু এখন স্পষ্ট হয়েছে। উপজাতি মানুষ এখন বুঝতে পেরেছেন কত বেশি মানুষকে বোকা বানিয়ে এই গদ্দার উপজাতিদের সেখানে তার আন্দোলনের নাম করে সে কতটা নিজের পরিবারকে সেখানে প্রতিষ্ঠিত করেছেন। সেই অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমরা মনে করি যে উপজাতি মানুষ সেখানে, শুধু উপজাতি না, অনুপজাতি অংশের মানুষের ভোটও আছে, সেখানে আমরা এই আসনে লড়াইটা করছি, লড়াইটা আমরা করতে পারবো, একটা ভালো লড়াই আমরা সেখানে দিতে পারবো। এই কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী আছেন, বামপন্থীরা সমর্থন জানিয়েছেন, নিশ্চিতভাবেই আমরা আমাদের বামপন্থী সমর্থক বন্ধু দরদি যারা আছেন তাদের কাছে আমরা বার্তা নিয়ে যাব যে গোটা দেশের স্বার্থে এই প্রশ্নে এই কেন্দ্রে যেহেতু কংগ্রেসের প্রার্থী, আমাদের প্রার্থী নেই, সমর্থন জানিয়েছেন, এই প্রার্থীকে সবাই যেন ভোট দেয়। আমাদের বাইরেও যে ব্যারিকেড আছেন সেই ব্যারিকেডের কাছেও আমরা বার্তা নিয়ে যাব যে দেশের প্রশ্নে এই বোঝাপড়াতেই এই কেন্দ্রে যেন আমাদের প্রার্থীকে ভোট, আর এই কংগ্রেসের প্রার্থী থাকেন পশ্চিম ত্রিপুরায়, সেই প্রার্থীকে জয়ী করেন। ওকে নরবাবু, অনুষ্ঠানের সময় একদম ফুরিয়ে আসছে। একটা শেষ বিষয় একটু আপনার মতামত চাইবো। তিপ্রামথা আপনি বলছিলেন কিছুটা, আপনি ইঙ্গিত করছিলেন, তিপ্রামথা প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ কিশোর দেববর্মন জনজাতিদের বিকাশের জন্য বর্তমানে মোদী সরকারকেই আন্তরিক বলছেন। শোনা যাচ্ছে রাজ্যের গ্রাম পাহাড়ে জনজাতিরা এখন তিপ্রামথা ছেড়ে দলে দলে বিজেপির পতাকা তলে যোগ দিচ্ছেন। এটা কতটা ঠিক, আপনার কাছে খবর আছে কিনা? পাশাপাশি পূর্ব ত্রিপুরার যে বিজেপি প্রার্থী মথা সুপ্রিমোর বোন রাজপরিবারের সদস্যা, এখন রাজপরিবারের প্রতি জনজাতিদের আস্থা ভোট বাক্সে কতটা প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন? দেখুন, এই রাজ্যের আজকের এই ত্রিপুরার এই অন্ধকার থেকে আলোর দিকে আসার ত্রিপুরা, এটা কিন্তু রাজার বিরুদ্ধে উপজাতি অংশের, শিক্ষিত উপজাতি অংশের যে লড়াই দিয়ে শুরু হয়েছিল, সেই লড়াই করতে করতেই তো একসময় আমাদের এই ত্রিপুরার এই বিকাশ, তারপর একটা ভালো সময় আমরা কাটিয়েছি, উপজাতিদের একটা উন্নয়নের জোয়ার গোটা রাজ্যে তৈরি হয়েছিল, এই ত্রিপুরাটা তৈরি হয়েছে। ফলে যিনি গ্রেটার ত্রিপুরাল্যান্ডের কথা বলছিলেন, তিনি, আমরা শুরু থেকে বলছিলাম সে হচ্ছে এজেন্ট, সে এজেন্ট, এবং তাকে বারবার ব্যবহার করা হচ্ছে, মানুষকে বোকা বানানোর জন্য তাকে সামনে আনা হয়েছে, এবং সে তাদের হাতের যে সুতুই পুতুল যেভাবে নাচে সেভাবে নাচিয়েছে, সে নাচছে, তাকে দেখে অনেকে মনে করেছিলেন হ্যাঁ সে সম্ভবত কিছু করে দেবে। আমরা শুরু থেকে বলছিলাম অসম্ভব, হতে পারে না। যার বিরুদ্ধে লড়াই করে রাজ্যের মানুষ এই স্বাধীনতা সুখ পেয়েছেন, শিক্ষার আলোর বিকাশ যেখান থেকে শুরু হয়েছিল, সেখানে এই প্রদ্যুৎ গ্রেটার ত্রিপুরাল্যান্ডের নাম করে মানুষকে শুধুমাত্র বোকা বানাচ্ছেন, কিচ্ছু হবে না। এই করে এডিসিটা দখল করলেন। আপনারা এডিসির মধ্যে কোনো নিয়োগ, আজকে প্রায় 8 বছর হতে যাচ্ছে এডিসির ভিলেজ কমিটি ইলেকশনটা হচ্ছে না। প্রদ্যুৎ কিশোর একবার কথা বলছেন, কেন 8 বছর 9 বছর হলো ভিলেজ কমিটি ইলেকশনটা হচ্ছে না, ইলেকশনটা করলো না তো ভিলেজ কমিটির। এডিসি এলাকায় উন্নয়নের বিন্দুমাত্র উন্নয়ন নেই, এবং এই রকম পরিস্থিতি তৈরি করে দিয়ে ত্রিপুরা রাজ্যের, আমি খোঁজ দিলাম যে যাকে প্রার্থী করেছেন তার বোন, তার শিক্ষাগত যোগ্যতা কি 10ম পাস। আমি জিজ্ঞেস করতে চাই, আমাদের রাজ্যের, এই রাজ্যের উপজাতি, আমাদের সময় তো এমবিবি কলেজের যিনি প্রিন্সিপাল ছিলেন মণিদীপা ম্যাডাম উপজাতি, আমরা সেই দৃষ্টিভঙ্গিতে দেখি না। আমাদের রাজ্যে আছে তো, আমাদের রাজ্যের উপজাতি অংশে তো এখন বড় অফিসার আছেন, ভারতবর্ষের বড় বড় জায়গায় কাজ করছেন, ডাক্তার আছেন, ইঞ্জিনিয়ার আছেন, প্রিন্সিপাল আছেন, প্রফেসর আছেন, ডাক্তার আছেন, উকিল আছেন, হাকিম আছেন। ছত্তিশগড় থেকে হায়ার করে আনতে হচ্ছেন 10ম পাস করে একজন মহিলাকে, কেন? তার পরিবারের, তার। ফলে এই যে প্রার্থী, এই প্রার্থী, এবং আমরা দেখুন কত বিজেপির মতন যারা বলেন আমরা এখন 1 নাম্বার ভারতবর্ষের সবচেয়ে বৃহৎ দল, এই বিজেপি মানে এখানে 6 বছরের উপর হলো শাসন করছেন, একবার জিতে ভোট কমে সিট কমে আবার ক্ষমতায় আসলেন। এই রাজ্য থেকে একজন বিজেপি দলের প্রার্থী করার জন্য
একটা মানুষ পেলেন না। বিজেপি দল বিজেপির প্রতীকে প্রার্থী করার জন্য একটা মানুষ এ রাজ্য থেকে খুঁজে পেলেন না। তাকে পায়ে ধরতে হয়েছে, সে তার বোনকে এনে দাঁড় করিয়ে দিল। পয়লা জাতি উলা পার্টি, এটাই হচ্ছেন নিজের পরিবারকে এই করে দিয়ে নিজের বোনকে আনলেন। ফলে মানুষকে বোকা বানানো, মানুষকে ঠকানোর জন্য যা যা করা প্রদ্যুৎ কিশোর সেটা করেছেন এবং তার প্রতিফলন। এই যে একটা ঐতিহাসিক ত্রিপাক্ষিক চুক্তি হয়েছে এবং তারপর মথার মন্ত্রিসভায় যোগদান, এখন এই চুক্তি জনজাতিদের বামফ্রন্ট থেকে কতটা দূরে সরিয়ে নিয়ে গেল বলে আপনার মনে হয়? না না, বামফ্রন্ট থেকে তো দূরে সরে গেল, আমরা দেখলাম তো। এই যে দূরে সরানো যখন যাচ্ছে মানুষগুলো, আমরা বারবার বলছিলাম তো যে এই যে আপনারা ভুল করছেন ভুল করছেন ভুল করছেন, বামপন্থীদের বাদ দিয়ে উপজাতিদের উন্নয়ন ভাবা ভুল করছেন। এটা ভাববেন না বামপন্থী ছাড়া উপজাতি উন্নয়ন করতে পারেন না। ত্রিপাক্ষিক চুক্তি কি আছে? একটা শব্দ আছে সাংবিধানিকভাবে লিখিত হওয়ার কোন শব্দ, গ্রেটার ত্রিপুরাল্যান্ড। আমি বলছি গ্রেটার তো বা ত্রিপুরাল্যান্ড শব্দটা পর্যন্ত নেই। কি বলছেন? হিস্ট্রি, ল্যান্ড, কালচার, তার প্রশ্নে সরকার কি কি করতে পারবেন সেটা নিয়ে একটা কমিটি করবেন। চুক্তিটা কিসে রয়েছে? চুক্তিটা কিন্তু তার চুক্তি হয়নি, চুক্তিটা হয়েছে ওই কমিটি যতদিন পর্যন্ত না হয় ততদিন পর্যন্ত তারা ত্রিপুরা আন্দোলন করবেন না। মানে প্রদ্যুৎ খুব সুকৌশলে তার পরিবারের উত্থান, তার জন্য মানুষকে বোকা বানানোর জন্য সে একটা কাগজ বের করে আনলেন কি এখন থেকে কিন্তু আর আন্দোলন করা যাবে না। আন্দোলন না করার চুক্তি হয়েছে, গ্রেটার ত্রিপুরাল্যান্ডের চুক্তি হয়নি। তার উপজাতিদের অর্থনৈতিক উন্নয়নের কোনো শব্দ এখন পর্যন্ত নেই, উপজাতিদের কর্মসংস্থানের একটা শব্দ নেই, রিজার্ভেশন নষ্ট করে দিচ্ছেন সেটা আটকানোর কোনো শব্দ উচ্চারণ নেই। উচ্চারণটা কি? এই কমিটি যতক্ষণ পর্যন্ত ডিসিশন না নেবে ততক্ষণ পর্যন্ত আর ত্রিপুরা আন্দোলন করা যাবে না। আন্দোলন না করার চুক্তি হয়েছে, আর কিছু চুক্তি হয়নি। মানুষকে এই যে গোল খাওয়ানোর কাজটা যা করছিলেন এটা বন্ধ করে দিলেন। মানুষ এখন বুঝছেন, মানুষ বুঝবেন আমরা বিশ্বাস করি। সরল সাধারণ উপজাতি অংশের মানুষ যে ভুল করেছেন বিগত কয়েক বছরে, এই ভুলটা তারা এখন বুঝতে পারবেন। আমার অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে, যেতে যেতে একটা শেষ টিপ্পণী চাইবো আপনার কাছে বা আপনার প্রতিক্রিয়া চাইবো। বিজেপি বলছে যে রেকর্ড ভোটে জয়লাভ করবে এবার বিজেপি এই দুটো আসনে, এবং পূর্ব আসন নিয়ে আপনার কি মতামত? আপনারা সেখানে বিজেপি রেকর্ড ভোটে জয়লাভ করবে বলছে, আপনি কি ভাবছেন? আমরা ভাবছি, আমরা মনে করি এই সমস্ত রাষ্ট্র কাঠামোকে ব্যবহার করে যদি মানুষের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত না করে অনিশ্চিত করেন তাহলে তার একরকম রেজাল্ট হবে। এই রাষ্ট্র কাঠামোটাকে ব্যবহার করে যদি মানুষের সমস্ত অধিকার যেভাবে কেড়ে নেওয়া হয়েছে সেই অধিকারটাকে যদি ব্যবস্থাটাকে ব্যবহার করে কেড়ে না নেয় তাহলে বিজেপি যা ভাবছেন তার 100% উল্টো রেজাল্ট হবে। অসংখ্য ধন্যবাদ নবানবাবু আজ সঙ্গে থাকার জন্য আমাদের। দর্শক বন্ধুরা, লোকসভা নির্বাচন ঘোষণা হবার বহু আগে থেকেই নানান কর্মসূচির মাধ্যমে রাজ্যে জনসংযোগ বাড়াচ্ছিল শাসক দল, আর অন্যদিকে অল্প হলেও মাঝে মধ্যে কিছু ইস্যুতে সরব হতে দেখা গেছে বিরোধী দলগুলোকে। তবে নির্বাচন ঘোষণা হতেই ধীরে ধীরে প্রচার তেজি ভাব আনছে সব দলই। কিছুদিনের মধ্যেই বিভিন্ন দলের তারকা প্রচারও শুরু হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। সেদিকে অবশ্য নজর রাখছি আমরা, কি হচ্ছে কি না হচ্ছে, কে কি বলছে, কেন বলছে, ভোটারদের কে কিভাবে প্রভাবিত করার চেষ্টা করছে, ভোটাররাও কি ভাবছেন, সব বিষয় আপনাদের সামনে তুলে ধরব। তাই নির্বাচনের সব নিউজ আপডেট ও টক শো দেখার জন্য আপনারা চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।